একজন প্রাচীন ফকির একবার বলেছিলেন, যদি তুমি মানুষের লালসা এবং নৈতিকতা যাচাই করতে চাও তাহলে তার হাতে ধন সম্পদ তুলে দাও। কখনো কখনো এমন কিছু মানুষ থাকে যারা নিজেদের লালসা ও স্বার্থপরতাকে এমনভাবে লুকায় যে অন্যরা তা বুঝতেই পারে না। আর এই গল্প ঠিক এমনই একটি ঘটনাকে ঘিরে। বস্তা শহরে তীব্র রোদ বস্তিকে ঝলসে দিচ্ছিল। শহরের প্রবেশপথে কাফেলার যাত্রার জন্য প্রস্তুতি চলছিল। কাফেলার সামনেই মানুষের চিৎকার আর উটের হাহাকার এক হয়ে শোনাচ্ছিল। বালির ঝড় হাওয়ার সঙ্গে মিশে সূর্যের তীব্র গরমকে আরও অসহ্যকর করে তুলছিল। পুরো রাস্তা জুড়ে অসংখ্য কাফেলা। সবাই জানত সন্ধ্যা হতে না হতেই যাত্রা শুরু হবে। আর এই অপেক্ষার মধ্যে ভয় আর আশা দুটো অনুভূতি একসাথে কাফেলার যাত্রীদের মনে ঘুরপাক খাচ্ছিল। এই ভিড়ের মধ্যে একজন কিশোর দাঁড়িয়েছিল, যার নাম হায়দার। সে মাত্র ২০ বছর বয়সী এবং জন্ম থেকে সে অনাথ। মা বাবার স্নেহময় ছায়া তার জীবনে কখনো ছিল না। তার হাতে প্রচুর ধন সম্পদ না থাকলেও তার কাছে এমন এক জিনিস ছিল যা স্বর্ণ বা রূপার থেকেও মূল্যবান। এটি ছিল তার সত্যতা এবং নিষ্ঠা। পুরো এলাকা জানত যে হায়দার একজন খাঁটি এবং বিশ্বাসযোগ্য মানুষ। কিন্তু হায়দার একা নয়, তার সঙ্গে ছিল এমন একজন সঙ্গী যে ছায়ার মতো তার সঙ্গে সারাক্ষণ থাকে। এটি ছিল একটি কুকুর, নাম তার সাম্বা। সাম্বার চামড়ার রং ঠিক অনেকটা শুকনো বালির মতো এবং সে ছিল পাতলা কোমল রেশমের মতো লোমযুক্ত। হায়দার ও সাম্বার বন্ধুত্বের গল্পটাও ছিল বেশ প্রসিদ্ধ। ২ বছর আগে হায়দার সাম্বাকে এক কঠিন অবস্থায় পেয়েছিল। ২ বছর আগে সাম্বা একটি রাস্তায় অচেতন হয়ে পড়েছিল। হায়দার তাকে পানি খাইয়েছিল এবং নিজের কাছে থাকা ছোট্ট এক টুকরো রুটির অংশ থেকে সাম্বাকে ভাগও দিয়েছিল। সেদিন থেকে সাম্বা হায়দারের প্রতি তার জীবন উৎসর্গ করেছে। সাম্বার ভক্তি এমন ছিল যে সে হায়দারের বাহিরে অন্য কাউকে কিছু খেতে দিত না। তার গন্ধ চেনার ক্ষমতা এতটাই তীক্ষ্ণ ছিল যে প্রায় মনে হতো সে মানুষদের কথাও বুঝতে পারে। এদিকে রাস্তার সে কাফেলার অন্য পাশে দাঁড়িয়েছিল আরেক কিশোর, যার নাম নাদির। সে হায়দারের চাচাতো ভাই। শরীরের গঠন শক্তিশালী ও পুরো যুবক, কিন্তু তার কপালে চিরকাল চিন্তার রেখা। সে হায়দারের প্রতি হিংসা এবং ঈর্ষায় ভরা। প্রতিনিয়ত মনে মনে সে ভাবত, কেন সব সম্মান হায়দারই পায়, কেন বড় ব্যবসায়ীরা আমার ওপর নয় হায়দারের ওপর বিশ্বাস রাখে। কাফেলার যাত্রা শুরু করার সময় বড় ব্যবসায়ী হাজি করিম উচ্চস্বরে ডাকলেন, হায়দার বাবা, এখানে এসো। হায়দার ধীরে ধীরে এগিয়ে গেল। সাম্বা তার পেছনে দৌড়ে চলল। নাদিরও ধীরে ধীরে চলে আসলো। আর নাদির এমন ভান করছিল যেন কোনো উটের মালামাল ঠিক করছে, অথচ আসলে সে হাজি করিমের কথায় লুকিয়ে লুকিয়ে মন দিচ্ছিল। হাজি করিম একটি ছোট কিন্তু সূক্ষ্ম কারুকার্যপূর্ণ কাঠের বক্স বের করলেন। তিনি হায়দারের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, হায়দার, এই বক্সের দায়িত্ব তোমার। এর মধ্যে মূল্যবান হীরা এবং রত্ন রয়েছে। এগুলো ফ্লাশ শহরের গভর্নরের কাছে পৌঁছে দিতে হবে। আমি চাই না কেউ এই বক্সের কাছে হস্তক্ষেপ করুক। তুমি কাফেলার সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ, এই বক্সকে নিজের চোখের মতো রাখো। হায়দার বিনয়ের সঙ্গে উত্তর দিল, চিন্তা করবেন না চাচা যান, এ আমানত আমার চোখ এবং আত্মার পাহারায় থাকবে। যদি আল্লাহ চায় আমার জীবন থাকতে কেউ এই বাক্স দেখতে পারবে না। নাদির এই দৃশ্য দেখছিল এবং তার মধ্যে হিংসার আগুন আরও জ্বলতে লাগল। তার লোভ কেবল হায়দারের সম্মান নয়, বরং সেই মূল্যবান বাক্সে রাখা সম্পদের প্রতিও ছিল। সে মনে মনে বলল, হায়দার, তোর হাতে আমানত এলো, তবে এ যাত্রায় আমি তোর আসল পরিণতি দেখাবো। নাদির ভান করে হায়দারের কাঁধে হাত রাখল এবং বলল, অভিনন্দন ভাই, করিম চাচা তোমাকে বড় সুযোগ দিলেন। আসলে তুমি এই দায়িত্ব সামলানোর যোগ্য। আল্লাহ তোমার সহায় হোক। হায়দারও তার বিনয়ী মন নিয়ে উত্তর দিল, তুমিও জীবনে অনেক উন্নতি করো নাদির ভাই। আমরা তো এক রক্তের, তোমার উন্নতি মানে আমারও উন্নতি। হায়দার জানত না যে নাদিরের অন্তরের বিষাক্ত মনোভাব কতটা বিপজ্জনক, কিন্তু সাম্বা বুঝতে পেরেছিল। সে হঠাৎ দাঁড়ালো, নাদিরের দিকে চেয়ে হালকা গর্জন করতে লাগলো, যেন সাম্বা সতর্ক করছে এই মানুষটি লোভে ও অহংকারে ভরা। কাফেলার যাত্রা শুরু হলো এবং এই যাত্রার সময় পথগুলো খুব নিস্তব্ধ ছিল। হায়দার ভাবছিল, বিপদ হয়তো পথের ডাকাত বা বনের শিকারি থেকে আসতে পারে, কিন্তু সে জানত না যে প্রকৃত বিপদ তার পাশে বসে খাবার খাচ্ছে, হাসছে এবং বন্ধুত্বের ভান করছে। কাফেলা কয়েকদিন ধরে ঝলসে দেওয়া উত্তপ্ত রোদের মধ্যে এগিয়ে গেল। এক রাতে তারা একটি খেজুর বন এলাকায় পৌঁছালো। এটি যেন ছিল এক পৃথক স্বর্গের মতো। যাত্রীরা এখানে বিশ্রাম করতে এবং পানি ভর্তি করতে আসত। হাজি করিম সিদ্ধান্ত নিল, আজ রাত এখানে কাটাই, যাতে মানুষ এবং উটদের ক্লান্তি কমে এবং পরবর্তী কঠিন যাত্রার জন্য প্রস্তুতি নেওয়া যায়। এরপর কাফেলাটা সেই খেজুর বাগানে গিয়ে থামল।
এবং হাজী করিমের সিদ্ধান্ত অনুযায়ী সকলে সেখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল এবং যে যার মতো সেখানে রাতে ঘুমানোর জন্য তাঁবু গাড়ল। তাঁবু বানানো সম্পূর্ণ হলে সেখানে খাবারের ব্যবস্থা চলছিল। রাতের অন্ধকারে সাম্বার চোখ খোলা ছিল এবং সে প্রতিটি শব্দের প্রতি সতর্ক। সে হায়দারের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করছিল। সাম্বা যে কোনো ধরনের ক্ষুদ্র শব্দেও সজাগ থাকত। হাওয়ার শব্দ বা বাড়িতে ক্রমশ চলমান পোকামাকড়ের শব্দ, প্রায় সবকিছু সে শনাক্ত করতে পারত। এ সময় নাদির আসে হাতে কিছু খেজুর এবং দুধ নিয়ে। তার মুখে ভান করা ক্লান্তি এবং দুশ্চিন্তার ছাপ ছিল। সে মিষ্টি স্বরে বলল, হায়দার, কিছু খাও এবং বিশ্রাম করো। আজকের যাত্রা ক্লান্তিকর ছিল। হায়দার তার সরল মনে ধন্যবাদ জানিয়ে নাদিরের আনা খেজুরগুলো খায় এবং দুধ পান করে। সে জানত না যে নাদির দুধের মধ্যে এমন এক ঔষধ মিশিয়েছে যা খেলে মানুষ মৃতপ্রায় ঘুমে চলে যায়। দুধ খেয়ে হায়দার কিছুক্ষণের মধ্যে চোখ ভারী অনুভব করতে শুরু করে। সে অনেক চেষ্টার পরও চোখ খোলা রাখতে পারছিল না। তার মাথা ধীরে ধীরে ঝুঁকে আসে এবং সে তাঁবুর পাশে রাখা নিজের চামড়ার ব্যাগটাতে মাথা রেখে গভীর ঘুমে চলে যায়। নাদির দূরে একটি গাছের পেছনে লুকিয়ে অপেক্ষা করছিল। যখন সে নিশ্চিত হলো যে সবাই ঘুমিয়েছে, তখন সে হায়দারের কাছে গিয়ে চামড়ার ব্যাগটা খুলল এবং মূল্যবান সেই বাক্সটা বের করল। এরপর সে চালাকি করে ব্যাগের মধ্যে সেই বাক্সের জায়গায় একটি সোনার আংটি রেখে দেয়, যাতে সকলে হায়দারকে সন্দেহ করে। সাম্বা দূরে থেকে সব দেখছিল। সে খুব সতর্কতার সঙ্গে সবকিছু পর্যবেক্ষণ করছিল। এদিকে নাদির সেই বাক্সটাকে লুকিয়ে নিয়ে যায়। আর পরদিন সকালে হায়দারের কাছে বাক্সটা হাজী করিম চাইলে বাক্সটা হায়দার দিতে পারে না, কারণ সে সেটা গতরাতে হারিয়ে ফেলেছে। সবাই হায়দারকে ভুল বুঝছিল। এরপর সেদিন রাতের বেলা সাম্বা হায়দারের কাছে না গিয়ে হাজী করিমের কাছে চলে যায়। সে হঠাৎ জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। হাজী করিম উঠে দেখে সাম্বা তার মুখে করে একটি আংটি নিয়ে দাঁড়িয়েছে। হাজী করিম এবং তার তাঁবুতে ঘুমানো অন্য কাফেলার যাত্রীরা বুঝতে পারল এটি তো নাদিরের আংটি। সাম্বা তখন ইশারা করে হাজী করিমকে কিছু একটা বোঝাচ্ছিল এবং সামনে হেঁটে চলছিল। হাজী করিম তার দলকে সাথে নিয়ে সাম্বার পেছন পেছন যাচ্ছিল। সাম্বা তাদের সঙ্গে চলল এবং বাক্স খুঁজে বের করল। হাজী করিম আনন্দিত এবং চোখে জল নিয়ে বললেন, আল্লাহ, এ নিঃশব্দ প্রাণী সত্য বলল, আর আমরা মানুষ হয়ে মিথ্যা বিশ্বাস করেছি। পরের সকালবেলা হাজী করিম নাদিরকে সামনে নিয়ে এসে বাক্সটা দেখালেন এবং প্রমাণ হিসেবে তার হারিয়ে যাওয়া হাতের আংটিটা দেখালেন এবং নাদিরের উদ্দেশ্যে বলতে লাগলেন, নাদির, তুমি কি সব সত্য কথা বলবে নাকি আমাকে বলতে বাধ্য করবে? নাদিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। হাজী করিম ঘোষণা করলেন, নাদির, যেটা তুমি লুকিয়েছিলে সাম্বা সেটা বের করল এবং আমি হায়দারকে ভুল বুঝেছি শুধুমাত্র তোমার কারণে। আজ হায়দারও নিরপরাধ প্রমাণিত হলো। এখন তোমার হাতে হাতকড়া পরানো হবে। এবং সবশেষে হাজী করিম হায়দারের কাছে ক্ষমা চাইল। হায়দার হাজী করিমের উদ্দেশ্যে বলতে লাগলো, চাচা, আপনি আমার বাবার মতো। এখানে ভুল বোঝাবুঝি হয়েছে, তবে আমার সব থেকে খারাপ লাগছে আমার রক্তের ভাই আমার সাথে এমন বেইমানি করল। হায়দার ফিরে পেল তার মর্যাদা। সে এত ঝড়ঝাপটার পর যখন নির্দোষ প্রমাণিত হলো, তখন বিশ্রাম না নিয়ে তার বিশ্বস্ত বন্ধু সাম্বার কাছে গেল। চোখ ভরা অনুভূতি নিয়ে সাম্বার মাথায় হাত রেখে বলল, আমার নিজের রক্তের মানুষ আমাকে ঠকিয়েছে, কিন্তু তোমার বিশ্বস্ততা আমাকে বাঁচিয়েছে। আল্লাহ তোমাকে সত্য বলার ক্ষমতা দিয়েছে, যদিও তুমি একটা বোবা প্রাণী। কাফেলা আবার যাত্রা শুরু করলো, কিন্তু প্রতিটি ব্যক্তি এই ঘটে যাওয়া ঘটনা থেকে একটা শিক্ষা নিল, আর তা হলো ঈর্ষা কখনো ভালো ফল আনে না এবং বোবা প্রাণীর বিশ্বস্ততা কখনো কখনো মানুষের তুলনায় বেশি মূল্যবান হয়।